বাতিলের দাবিতে আজও রাজপথে আন্দোলনকারীরা। হাইকোর্টের রায় স্থগিত হয়নি, শুনানি মুলতবি। কর্মবিরতিতে আজও অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক হয়নি। প্রতারণা শেষ নেই ইভ্যালির রাসেলের। গ্রাহকের টাকা ফেরত না দিতে নতুন কৌশল, ছাড় দেননি বাল্যবন্ধুদেরও। বেনজিরের আশীর্বাদে গুলশানে পুলিশের জায়গা দখল করে সাদিক এগ্রোর আউটলেট। মিষ্টির দামও আকাশ ছোঁয়া। প্রথমবারের পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে। আমার দিকে 2-3 জন দৌড়ে আসার সঙ্গে আমি দৌড় মারি। পেছনে যে 2 জন ছিল সেই 2 জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। এবং বগুড়ায় দিনে দুপুরে ঘটছে খুনের ঘটনা। 6 মাসে 33টি মামলা। গ্রেফতার হলেও আসছে না নিয়ন্ত্রণে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি অরিন ইশরাত। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। কোটা বাতিলের দাবিতে আজও রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কি বলছেন শিক্ষার্থীরা, এবং ওবায়দুল কাদেরের সাথে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি তো হচ্ছে না, এক্ষেত্রে নতুন কোনো কর্মসূচি আছে কিনা? যেমনটা দেখছেন যে শিক্ষার্থীদের আন্দোলনে এবং শিক্ষার্থীদের পদচারণায় পুরো গরম হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য তারা আন্দোলনে জড়ো হয়েছেন। এবং আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন হলে, বিশেষ করে মহসিন হল, জহু হল এবং জিয়া হল, সূর্য সেন হলে শিক্ষার্থীদেরকে আটকে রাখার একটি সংবাদ শুনতে পাই আমরা এবং শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা যখনই শুনতে পায় এসব হলে শিক্ষার্থীদেরকে আটকে রাখা হচ্ছে, ঠিক তখনই হচ্ছে তারা আন্দোলনে ঝাঁপিয়ে ওইসব হলের যে শিক্ষার্থীদেরকে বের করে আনার প্রচেষ্টা চালায়। এই সময় শিক্ষার্থীরা সূর্য সেন হলের যে বাহিরের যে গেট আছে এবং সেই গেট সহ এবং যে হলের যে জানালা আছে সেই রুমের জানালার মধ্যে ইট ছুঁড়ে কিছু ভাঙচুর চালায়। কেননা তারা খবর শুনেছে যে এই যে অনেক শিক্ষার্থীদেরকে হল ক্যান্ডিডেট যারা আছে তারা শিক্ষার্থীদেরকে আটকে রেখেছে এবং কোটা সংস্কার আন্দোলনে প্রবেশ করতে বাধা দিয়েছে। এবং সেই জন্যই কিন্তু বিভিন্ন হলে যে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন এবং যাদেরকে হল থেকে বের হতে দেওয়া হচ্ছে না তাদেরকে বের করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন এবং স্লোগানে শেষ হলের সামনে তারা সরগরম করে ফেলছেন এসব হলের সামনে যে। এবং এখন আপনারা দেখছেন যে মহসিন হলের যে মাঠের দিকে শিক্ষার্থীরা আগাচ্ছেন এবং মহসিন হলের মাঠ পেরিয়ে তারা জহু হলে যাবেন। যে সকল শিক্ষার্থীরা জহু হলে আটকে আছেন যে সকল শিক্ষার্থীরা তাদেরকে বের করে আনার জন্য ওই সকল হলে যাচ্ছেন। কিন্তু আমরা যখন হলে ঢুকেছি, হলের যারা হল ক্যান্ডিডেট বা যারা নেতাকর্মীরা আছেন তারা জানাচ্ছেন, এবং বিশেষ করে ছাত্রলীগের যারা নেতাকর্মীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কাউকে আটকে রাখেনি। যারা ভেতরে আছে তাদেরকে নিয়ে মধুর ক্যান্টিনে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তারা যাবেন বলে তারা দাঁড়িয়ে আছেন ভেতরে। কিন্তু শিক্ষার্থীদের যারা দেখেছি আমরা যতটুকু, সেই শিক্ষার্থীদের চেহারার মধ্যে এক অসহায়ত্ব ভাব আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং তারা কিন্তু অনেকেই দেখেছি যখন তারা আদেশ পান, যে হল ক্যান্ডিডেট যারা নেতাকর্মীদের কাছ থেকে আদেশ পান যে তারা বের হতে পারবেন, তখন কিন্তু মহসিন হল থেকে সূর্য সেন হল থেকে অনেক শিক্ষার্থীরাই বেরিয়ে পড়েন এবং বেরিয়ে সানন্দে তারা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং সানন্দে তারা আন্দোলনে অংশগ্রহণ করেন। তো এই আন্দোলনে অংশগ্রহণ করেন তখন দেখা যায় যে তারা খুবই উচ্ছ্বাস তাদের মধ্যে তখন দেখা গেছে। যারা আটকে ছিল তাদের মধ্যে সেই উচ্ছ্বাস আটকে ছিল দেখেছি আমরা। তাদের সাথে কথা বলতে চাই যে আপনি জানাবেন যে সকল শিক্ষার্থীদেরকে আটকে রাখা হয়েছে এটা কি সত্যি? না, আমি আসলে এই সম্পর্কে জানি না। আমি মিছিলে আন্দোলনে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে 2018 সালে যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার, এই প্রজ্ঞাপন উচ্চ আদালত বাতিল করেছে। আমরা ছিল এর এগেনস্টে, কারণ আমরা চাই না যে কোনো কোঠা থাকুক। আমরা চাই বৈষম্য বিরোধী একটা সমাজ গঠিত হোক, যেখানে সবাই সমান অধিকার পাক চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে।
শুনছিলেন যে তারা সমান অধিকারের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা বারবার বলছেন আন্দোলনের করার জন্যই হচ্ছে তারা এবং কোটা সংস্কার, বিশেষ করে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণী যে চাকরি রয়েছে সে চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতেই কিন্তু তারা 1 জুলাই থেকে তারা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রাঙ্গণে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা জড়ো হচ্ছেন এবং তারা আন্দোলন করছেন, তারা মিছিল করছেন এবং তাদের সরগরম হয়ে যাচ্ছে। তো আমরা সেটাই দেখতে পেয়েছি, আমরা দেখতে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা জড়ো হচ্ছে। তো এই ছিল অরিন আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত হয়নি। হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে। পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত শুনানি আজ হওয়ার কথা ছিল। গেল 9 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। পেনশন ইস্যুতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক হচ্ছে না। কবে হতে পারে এ নিয়েও নিশ্চিত করে বলতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। অধ্যাপক হক বলেন, তারা আলোচনার জন্য অপেক্ষা করবেন, একই সাথে আন্দোলনও চালাবেন। বলছেন, আন্দোলন নিয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ আছে। বলেন, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বৈঠকে বসতে চাইলে রাজি আন্দোলনকারীরা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে চতুর্থ দিনের মতো স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা চেয়েছিলাম যে আমাদের সেতুমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি একসাথে বসতেন, তাহলে যদি অর্থমন্ত্রীও সাথে থাকতেন তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো। তো দেখা যাক, আমরা আমাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছি, আমাদের যে পূর্ববর্তী কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে আগের মতোই। আমরা আলোচনার ডাক আসলে আলোচনা, যেহেতু ওনারা অলরেডি আমাদের সাথে কথাবার্তা বলা শুরু করেছেন, আমরা আশা করি অচিরেই আমাদের এই সমস্যার সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, 4 দিন ধরে বিশ্ববিদ্যালয় অচল, এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কিন্তু চলমান এবং পূর্ব নির্ধারিত ওবায়দুল কাদেরের সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটি কিন্তু ইতিমধ্যে স্থগিত হয়েছে, যেটি আপনি শুনছিলেন। এবং বৈঠক কবে হবে তারও কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এরই মধ্যে কিন্তু শিক্ষকদের যে প্রতিদিনের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং মহাসচিব সহ সমস্ত শিক্ষক নেতারা কিন্তু এখানে আছেন। সেখানে তারা তাদের দাবি দেওয়া তুলে ধরছেন। আমরা একটু শিক্ষক একজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের যে এই যে আন্দোলন, ওবায়দুল কাদের সাথে একটা বৈঠক হওয়ার কথা ছিল, এটা বাতিল হয়েছে। আপনারা আসলে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা, আর কতদিন আপনাদের এই আন্দোলন চলবে? আমরা আসলে খুবই আশান্বিত হয়েছিলাম যখন এই আলোচনার পথ উন্মুক্ত হয়েছিল। তো আসলে এখন আমরা হতাশ যে আবার কখন আমরা ডাক পাবো, সেই জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা পজিটিভ একটা ভালো জায়গায় আমরা যাব, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। জি, আপনি যেমনটা শুনছিলেন, তিনি বলছিলেন যে যতদিন না পর্যন্ত কোনো পজিটিভ সিগন্যাল না পাবেন ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনাদের এই আন্দোলন আসলে কোনো আপনারা সফলতা এখনো পর্যন্ত কোনো সিগন্যাল পেয়েছেন কিনা, বা সরকারের সাথে আলোচনা কতটুকু গ্রহণযোগ্য, আর কতদিন আপনাদের আন্দোলন চলবে? দেখেন, সরকারের সাথে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, এবং আমরা আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান করতে চাই। যতদিন পর্যন্ত আমাদের এই সমস্যাটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা এই রাজপথে থাকবেন। কারণ শিক্ষকরা তো স্বেচ্ছায় এই আন্দোলনে নামেননি। যে প্রত্যয় পেনশন স্কিম করে একটা বিশেষ গোষ্ঠী শিক্ষকদেরকে রাজপথে নামিয়েছে, সেইটা সরকারকে উপলব্ধি করতে হবে। যে সরকার উপলব্ধি করুক যে একটা গোষ্ঠী এখানে একটা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রটা সরকারের বিরুদ্ধে।
যে শিক্ষকরা সরকারের সহযোগী শক্তি, সেই সহযোগী শক্তিকে বিভ্রান্ত করা এবং সেই সহযোগী শক্তিকে অকার্যকর করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। তো আমরা সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো যে উনি আমাদের অভিভাবক, উনি এই বিষয়টা দেখবেন। শুনছিলেন, আমরা আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলি। স্যার, এই যে আপনাদের আন্দোলনের ফলে প্রায় 4 দিন ধরে ক্লাস কার্যক্রম বন্ধ, এই যে শিক্ষার্থীদের নিশ্চয় একটু ক্ষতি হচ্ছে, আসলে এই দায়টা আসলে কার? এই যে শিক্ষা আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। আপনি ঠিকই বলেছেন যে ছাত্রছাত্রীদের কিছুটা হলেও ক্ষতি হচ্ছে, তাদের পরীক্ষা বন্ধ, আমরা ক্লাস নিতে পারছি না। তবে এই জায়গাটা কিন্তু আমরা তৈরি করিনি, যারা সরকারে আছে তাদেরকে যারা চালায় এরকম একটি মহল এই সমস্যাটি তৈরি করেছে, যার জন্য শিক্ষকরা একটি বৈষম্যের শিকার হচ্ছে এবং শিক্ষকদের একটি ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করছি। আমরা মনে করি যে খুব সহসাই আমাদের এই আন্দোলন যে আমাদের যে দাবি সেটি সরকার মেনে নেবে এবং আমরা আবার ক্লাসে ফিরে যাব, আমাদের গবেষণায় ফিরে যাব। এবং আপনারা এও জানেন যে ইতিপূর্বেও ছাত্রদের যে সমস্যাগুলো ছিল, করোনায় আমরা ছাত্রদের ক্লাস নিতে পারিনি, কিংবা তার আগেও সেশন জট ছিল, আমরা কিন্তু শিক্ষকরা সবসময় ছাত্রদের পক্ষে কাজ করেছি, ছাত্রদের নিয়ে কাজ করেছি এবং এই আন্দোলনের জন্য ছাত্রদের যে ক্ষতি হচ্ছে সেটি আমরা পুষিয়ে দেব, এতে কোনো সন্দেহ নাই। এবং শিক্ষকরা জানে ছাত্রদের সেশন জট কিংবা ছাত্রদের একাডেমিক যে ক্ষতি হয় সেটা কিভাবে পুষিয়ে দিতে হয়, এবং আমি মনে করি আমরা সেই দিকেই থাকবো, ছাত্রদের কোনো ক্ষতি হবে না। ছাত্রদের পাশে যেমন আমরা আছি, আমরা মনে করি এই আন্দোলনের ছাত্ররাও আমাদের পাশে আছে। আপনি যেমনটা শুনছিলেন, শিক্ষকরা বলছিলেন যে তাদের যে আন্দোলন, ছাত্রদের কিছু একটু ক্ষতি হলেও তারা চেষ্টা করবেন তাদের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য, এবং তারা কিন্তু এর দায় যারা পেনশন কর্তৃপক্ষ, যারা অর্থ মন্ত্রণালয় যারা সিদ্ধান্তটি নিয়েছেন তাদের উপর চাপাচ্ছেন, এবং তারা আশা করছেন অতি দ্রুতই তাদের সেই যে দাবি দাওয়াগুলো আছে এগুলো মেনে নেওয়া হবে এবং তারা তাদের ক্লাসে ফিরে যেতে চান। এবং তারা বলছেন যৌক্তিক যে আন্দোলন, এটি আসলে একটি যৌক্তিক আন্দোলন। আপনি গত কয়েকদিন থেকে শিক্ষকরা কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন যে দাবি একটাই, 3টা যে দাবি স্পষ্ট তুলে ধরেছে যে এই প্রত্যয় স্কিম বাতিল করতে হবে, একটি সুপার গ্রেডের শিক্ষকদের পদোন্নতি দিতে হবে এবং একই সাথে একটি আলাদা বেতন কাঠামো শিক্ষকদের জন্য তৈরি করা হবে। এই 3টা দাবি নিয়েই কিন্তু তারা আন্দোলন করছেন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন বৈঠকটা হওয়ার তাদের একটা আশা তৈরি হয়েছিল, এই বৈঠকটা না হয় তারা এখন একটু হলেও হতাশ। তবে তারা আশা করছেন সরকার আবারও একটি বৈঠকের পরিবেশ তৈরি করবেন এবং অচিরেই ওবায়দুল কাদেরের সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল সেখানে অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা সহ সবাই থাকবেন এবং তারা একটি বৈঠকের মাধ্যমে তাদের সমস্যার সমাধানগুলো করবেন। আপনি জানেন যে 1 জুলাই থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সবাই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতি, যাদের নেতৃত্বে মূলত আন্দোলনটি পরিচালিত হচ্ছে এবং 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল সেই অর্থে আসেনি, যার ফলশ্রুতিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যই মূলত তারা তাদের মনস্থির করছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা আশাবাদী সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের সেই দাবিগুলো মেনে নেবেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের আন্দোলন সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কি দেখছেন জানাবেন। তাদেরকে জন্য আমরা কিছু না করে দেই তাহলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে কিন্তু সারা দেশের ন্যায় খুলনার যে 3টি বিশ্ববিদ্যালয় আছে, যথাক্রমে কুয়েট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছে এবং প্রতিদিন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তারা সর্বাত্মক যে কর্মবিরতির অনুষ্ঠান সেটা পালন করছে। আমরা যেটা জানাতে চাচ্ছি যে 3টি দাবিতে মূলত শিক্ষকরা আসলে এই কর্মবিরতি করছে। এগুলো হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কে যে প্রত্যয় স্কিম যেটি চালু করেছে এটা তারা আসলে প্রত্যাহার চায়, পাশাপাশি শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপার গ্রেড যেটা আর কি। এর বাইরে কিন্তু কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু আসলে এই প্রত্যয় স্কিমের বাইরে আসলে থাকতে চায়, বলে তারাও কিন্তু আসলে কর্মবিরতিতে নেমে পড়েছে। এবং এদিকে যেটা আসলে দেখা যাচ্ছে যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের এই কর্মবিরতির কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেশন জটে পড়ার একটা সম্ভাবনা আছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানকার যে শিক্ষক আছে তাদের কাছে এই কর্মবিরতি বিষয়টি জানতে চাইবো, তাদের দাবি দেওয়ার সর্বশেষ কি অবস্থা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা 4র্থ দিনের মতো আজকে কর্মবিরতি পালন করছি, সর্বাত্মক কর্মবিরতি, এবং বিশ্ববিদ্যালয় আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় না, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি চলছে। এখন পর্যন্ত আমাদের সরকারের কাছে কোনো ধরনের রেসপন্সের কথা আমরা শুনি নাই। গতকালকেও শিক্ষক সমিতি ফেডারেশনের একটা মিটিং ডেকেছিল, ওই মিটিং এ
গতকালকে সর্বোচ্চ উপস্থিতি ছিল এবং সবাই এক বাক্যে বলেছে যতক্ষণ পর্যন্ত প্রত্যেক স্কিম থেকে আমাদেরকে প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা তারই ধারাবাহিকতা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হচ্ছে। প্রত্যেক স্কিম থেকে প্রত্যাহার, সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দেশের সাথে তুলনামূলক স্বতন্ত্র বেতন স্কেল যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বর্তমান বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই আপনাদের কর্মবিরতির কারণে কিন্তু শিক্ষার্থীরা সেশন জটে পড়ছে, এই বিষয়ে আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এই কর্মবিরতির কারণে দেখা যাচ্ছে যে একটা সেশন জটের সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই জন্য আমরা বারবার সরকারকে নক দেওয়ার চেষ্টা করছি যাতে করে এই কর্মবিরতি আমরা দ্রুত প্রত্যাহার করতে পারি। আমাদের দাবিগুলা 3টা দাবি স্যার বলেছেন, এই দাবিগুলা মেনে নিন, আমরা সাথে সাথে প্রত্যাহার করে ফেলবো এবং এর যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা যদি দেখি যে গ্রহণ করা হয়েছে তখন আমরা এই থেকে ফিরে আসবো। তো ফলে এবং আমরা পরবর্তীতে ইতিমধ্যে আমাদের ফেডারেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা পরবর্তীতে শিক্ষার্থীদের যে সমস্যাগুলা সেগুলো আমরা পুষিয়ে দেওয়ার জন্য আমরা এক্সট্রা ক্লাসেরও আয়োজন করতে পারি। কিন্তু এখন যে পর্যায়ে গেছে, আমরা গতকালকে মিটিং ছিল, মিটিং এর সিদ্ধান্ত হয়েছে কোনো অবস্থাতেই এই 3টা দাবি মানা না হলে আমরা আমাদের এই কর্মবিরতি প্রত্যাহার করব না। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে শিক্ষকরা কিন্তু বলছে যে তাদের এই কর্মবিরতির কারণে সেশন জটের সৃষ্টি হচ্ছে এবং তারা এটা সমাধানের জন্য অতিরিক্ত ক্লাস বা অনলাইনে ক্লাসের যে ব্যবস্থাটা নিতে হবে এবং তারা এর পাশাপাশি যেটা জানাতে চাচ্ছে সেটা হচ্ছে যে অতি দ্রুত সরকার যেন এই বিষয়ে একটি ভালো সিদ্ধান্ত নেয়, এমনটি প্রত্যাশা খুলনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। অরিন। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। গুলশানের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করেই আউটলেট গড়েছে সাভানা এবং সাদিক এগ্রো। সাবেক আইজিপি বেনজির প্রভাব খাটিয়ে মেয়ের নামে সাভানা ফার্ম প্রোডাক্টস ও সাদিক এগ্রোর আউটলেট গড়ে তোলেন। সাদিক এগ্রো এই আউটলেটে অতি চড়া দামে ভোক্তাদের ঠকাচ্ছে। দিনের পর দিন এমনটা চলতে থাকলেও তা দেখার যেন কেউ নেই। নূপুর মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন। কোটি টাকার গরু ও 15 লাখে ছাগল বিক্রি করে ক্ষান্ত হয়নি সাদিক এগ্রো। তাদের তৈরি মিষ্টি ও বেকারি পণ্যের দামও চড়া। গরুর খামারের আড়ালে খাঁটি দুগ্ধজাত পণ্যের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে তারা। তাদের প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া, অভিজাত যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। এসব পণ্যের বিষয়ে নেই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কোনো অনুমোদন, নেই মানের কোনো বালাই, শুধু মুখরোচক আর চাকচিক্যের দোহাই দিয়েই ভোক্তাদের ঠগিয়ে আসছে সাদিক এগ্রো। খামারে দুধ দেশি গরুর দুধ দিয়েই বানায় না, তাই না? যেমন দেশি গরু গ্রামের 120 টাকা কেজি, উনি তোমার খামার তো 80 টাকা কেজি দুধ, তোমার উন্নত কেমন হলো? সাদিক এগ্রো এখানে ওরা সব কিছুর দামই বেশি রাখে, অতিরিক্ত দাম রাখে। এখানে নাস্তা খাইতে গেলে 250 টাকা লাগে। এ বিষয়ে দেশ টিভিটি মোহাম্মদপুরের 7 মসজিদ রোডে সাদিক এগ্রোর বেকারিতে গেলে ভিতরে ঢুকতে বাধা দেয় প্রতিষ্ঠানটির কর্মীরা। তালা দেওয়া হয় কারখানায়। গোপনে ধারণ করা ছবিতে দেখা যায় নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি করছে নানা ধরনের পণ্য। এলাকাবাসী বলছেন সাদিক এগ্রোর কোনো পণ্যই খান না তারা। দাম নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। যেরকম পরিবেশে আমরা থাকি আমরা ওইরকম দামি আমরা যাই, ওরকম ফাস্টফুডে বা ওরকম আমরা তো কিনি না, যাই না। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে আছে সাদিক এগ্রোর আরেকটি বেকারি কারখানা। দেশ টিভির উপস্থিতি দেখে গেটে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়েন শ্রমিকরা। এদিকে গুলশান 2-এ পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করে আউটলেট বসিয়েছে সাদিক এগ্রো। অভিযোগ আছে সাবেক আইজিপি বেনজির এবং সাদিক এগ্রো মিলে জায়গাটি দখল করেন। সাদিক এগ্রোর আউটলেটের পাশাপাশি রয়েছে বেনজিরের মেয়ের নামে সাভানা ফার্ম প্রোডাকশন আউটলেট। গুলশানের আউটলেটের বিষয়ে জানতে চাইলে কথা বলতে চান না বলে জানান সাদিক এগ্রোর ম্যানেজার। আমাদের মালিক পক্ষ আছে, আপনি ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করেন, এটা তো শোরুম, এখানে এসে তো কিছু তেমন বলার নেই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেক খায়রুজ্জামান বলছেন অসহায়ত্বের সুযোগে সাধারণ ভোক্তাকে ঠকানো দুর্নীতির শামিল। গ্রাহক কেন তার কাছ থেকে কিনবে? আরেক জায়গায় যেখানে অর্ধেক মূল্যে পাওয়া যায় সেখানে গ্রাহক যাবে না কেন? অর্থাৎ এখানে কিন্তু আমাদের উভয় পক্ষেরই দায় আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে যেহেতু প্রতারণামূলকভাবে এরকম অতি মূল্য বিনিময়ে এসে বিক্রয় করছে, তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। পণ্য মূল্য নিয়ে সাদিক এগ্রোর প্রতারণায় অসহায় সাধারণ ভোক্তারা, তবে এ বিষয়ে নির্বিকার কর্তৃপক্ষ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
হাজার কোটি টাকার মালিক সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। ঢাকায় আলিশান ফ্ল্যাট, স্বর্ণ ও হীরার গয়না, পরিবারের সদস্যদের নামে জমির মালিক হয়েছেন মাত্র ৩ বছরে। দুদকে অভিযোগ পড়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। আরজিনার সাথে মতিউরের ফোন আলাপও এসেছে দেশ টিভির হাতে। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফজলে আদিত্য। আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব। আগে ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার। ছাগলকাণ্ডের মতিউর আলোচনায় আসার পর 10 জুন দুর্নীতি দমন কমিশনে আরজিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বলা হয়, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত যোগসাজশ আছে তার। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন তিনি। অভিযোগ ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। রাজধানীর মিরপুরে 2000 স্কয়ার ফিটের এই ফ্ল্যাট ক্রয় করতে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। 2020 সালে ঋণ অনুমোদন হয় তার নামে, অথচ 1 বছর আগে এই ফ্ল্যাট কিনেন। 1,30,00,000 টাকায় ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশনে দেখানো হয় 68 লাখ। ঋণ নিয়েছে 60 লক্ষ টাকা। গ্রামে 2 তলা বাড়িও করেছেন আরজিনা। আত্মীয় স্বজনের নামে ক্রয় করেছেন জমিও। জমির দলিলও এসেছে দেশ টিভির হাতে। 2018 সাল থেকে 2023 সালের মধ্যে 500 ভরি স্বর্ণ আর 50 ভরি ডায়মন্ড ক্রয় করার অভিযোগ ওঠে দুদকের অভিযোগে। 2022 সাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন আরজিনা। একদিনে বিনিয়োগ করেন 10 লাখ। মতিউর রহমানের সাথে একটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মতিউর আরজিনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে ফোন আলাপে। প্রোগ্রাম ঠিক আছে? আচ্ছা, কালকে যাই। ওকে। আজকে একটু শুক্রবার তো, মানে কি বলে বের হবো কোনো ইয়া পাচ্ছি না। হ্যাঁ, বাসায় আছে তো, কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবে ঢাকায়, রবিবার সকালে যাবো, তাই কালকে গেলে ভালো হয় একটু। ঠিক আছে, কালকে মনে হয় পারবো না, তাহলে 13 তারিখ মন খারাপ হলো না? অসুবিধা নেই, একটু মানে শুক্রবার তো কি মানে কোনো ইয়া খুঁজে পাচ্ছি না, কি বলবো, বাইরে যে যাবো আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের যারা অনিয়ম করছেন তারা কিন্তু যারা যে অনিয়ম করতে করতে সংস্থাগুলোকে এক ধরনের খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন, সেবা মান সর্বনিম্ন পর্যায়ে চলে যাচ্ছে ইত্যাদি একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। সেটার জন্য যারা দায়ী তারাই কিন্তু তাদের উপরে কিন্তু অর্পিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা। তো যার ফলে যারা যিনি নিয়ন্ত্রক তিনি যদি আসলে এই যে অপরাধের সুবিধাভোগী হন, সুরক্ষক হন, তাহলে তো সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশেষ ব্যক্তি তার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে বলে দাবি করেন আরজিনা। ভাইয়া, নিউজটা কি মানে আমি কি আপনাদের সাথে আসতে পারি? আপনারা আমাকে দেখেন, আমার কি আছে সেটাও দেখেন। ভাইয়া, আমি আসলে আপনাকে আমি জানি না আমার কি বলা উচিত। আমি মানে জাস্ট আমি খুব অসহায় জীবন যাপন করছি। মতিউরের সাথে সম্পর্কের কারণে ক্ষমতার অপব্যবহার করে আরজিনা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ফ্লাইট এক্সপার্ট সহ নামে বেনামে বহু কোম্পানিতে বিনিয়োগ করেছেন ইভ্যালির সিইও রাসেল। 4 বছর আগে কাছের পরিচিত বন্ধুদের কাছ থেকেও লভ্যাংশ ও মালিকানা দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার পর নিয়েছেন পল্টি। নতুন করে অর্ডারে পণ্য নিয়েও নানা ভেলকিবাজির অভিযোগ গ্রাহকদের। ইভ্যালির নতুন প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। প্রতারণায় নিজ বন্ধুকেও ছাড়েননি ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। রাসেলের ঘনিষ্ঠ বন্ধুদের একজন মনিরুল হাসান সবুজ। বন্ধুর বিপদে 2021 সালে মনিরুল সহ কয়েকজন তার হাতে তুলে দেন কয়েক কোটি টাকা, যার মধ্যে সবুজেরও রয়েছে 1,63,00,000 টাকা। চলতি বছর বিগ ব্যাংক অফার নিয়ে নতুন করে ইভ্যালি চালুর সময়ও রাসেলের পাশে ছিলেন মনিরুল। তার কোম্পানি রূপসা কনগ্লোমারেট লিমিটেডের বেশ কিছু পণ্য কেনে ইভ্যালি। বিগ ব্যাংক 5 এর অফারে সেসব পণ্যের বিজ্ঞাপন প্রচার করে লাইভ শেষ হলেই পল্টি নেয় রাসেল। মনিরুলের পণ্যগুলো 19 লাখ টাকা কিনে নেওয়ার কথা বলে নিজের ওয়্যার হাউসে নিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও কোনো টাকাই দেননি নিজ বন্ধুকে। পাওনা ফেরত চেয়ে বন্ধুর কাছ থেকে পাচ্ছেন হুমকি। তার আশেপাশে যত ভিউতে যা ক্যাপচার জন্য ছিল
সব কিছু ছিল রূপসার প্রোডাক্ট। প্রথম দিনের মতো করেই সে লাস্ট ডেতেও আমাকে সে ইউজ করছে, যে ধরেন আমার প্রোডাক্টগুলো দিয়ে তার ওইখানে ডিসপ্লে করে সুন্দরভাবে করে সে ওইখানে লাইভ প্রোগ্রামটা শেষ করে। এরপর থেকে আর তার সাথে আমার কখনো কমিউনিকেশন হয় না, সে আমার ফোনও পিক করে না। মালিকানা দেওয়ার স্বপ্ন দেখিয়ে ইমরান নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ ৪৪ লাখ টাকা সহ নানা পণ্যের অর্ডার মিলিয়ে রাসেল হাতিয়েছেন ১ কোটি টাকারও বেশি। ছিল বন্ধু, এখন শত্রুও নাই, মানে উনি টোটালি কোনো যোগাযোগ করতেছে না। উনি আমাদেরকে এক পর্যায়ে মালিক বানাই দিচ্ছে, এখন আমরা মালিক না ফিওনও নাই। ওনাকে তো কোনো মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি না। তারপরেও বিভিন্ন মাধ্যমে যদি টাকা চাইতে যাই, উনি বিভিন্ন বাহিনী রাখছে, বিভিন্ন সাংবাদিকদের দিয়ে, বিভিন্ন প্রশাসনের লোকদের দিয়ে পাওয়ার খাটাচ্ছে। ২০২১ সালের ২৯ মে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কিনে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে ইভালি। তবে রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে চুপ ফ্লাইট এক্সপার্ট কর্তৃপক্ষ। সেটা অবশ্যই ওই সময়ে একটা আমাদের প্রতিবাদমূলক একটা কথা বলার কথা ছিল, কিন্তু জিনিসটা যেহেতু তখনও একটা বিজনেস ছিল, যে প্রসেসিংয়ে ছিল, সো ওইটা নিয়ে এই জন্য আমরা দুই পক্ষই আসলে খুব বেশি চিন্তা করিনি। যে অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডেও বিনিয়োগ আছে ইভালির। এই প্রতিষ্ঠানের সিইও আরিফার হোসেন ইভালিরই সাবেক চিফ মার্কেটিং অফিসার। ইভালির চিফ টেকনিক্যাল অফিসার ওসমান গনি নাহিদের মাধ্যমে দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রাসেল। তো দুবাই আসা যাওয়া করার কারণ হচ্ছে ওখানে সে ব্যবসা সেট করতেছিল, নাহিদকে নিয়ে সে ব্যবসা সেট করতেছিল। তো এই জন্য আর কি, এটা নিয়ে আপনারা আর একটু যদি একটু খোঁজ খবর নেন তাহলে আপনারা বের করতে পারবেন। মামলা প্রত্যাহারের সত্ত্বে প্রতারণার শিকার গ্রাহকদের অর্থ পরিশোধ করলেও নিরীহ অনেক গ্রাহকেরই দেনা পরিশোধ করছেন না ইভালি। অভিযোগের সত্যতা খুঁজতে ইভালির ধানমন্ডি অফিসে দেশ টিভি ওয়েবসাইটে অফিস দেখানো হলেও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ ইভালির এই কার্যালয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে ব্রিফ করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। এগুলো চিন্তা করে সামনের ভবিষ্যতে যাতে আরো কমিয়ে নিয়ে আসা যায়, সেটার ব্যবস্থার জন্য কিন্তু বাজেটের টাকা বেশিরভাগই অর্থ খরচ হবে। বাংলাদেশের মতো ৭০০ নদীর দেশ, ন্যাচারাল ক্যালামিটিস প্রতি বছর লেগে থাকে। সেখানে বিদ্যুৎ জ্বালানি ঠিক মতো নির্বিচ্ছিন্ন রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর আমাদের মতো দেশে যেখানে অর্থের কিছুটা ঘাটতি থাকে সবসময়, সেই জায়গাতে রাত দিন কাজ করাটাই অসম্ভব হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি, এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাচ্ছি আগামীতে 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নির্বিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও খানিকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, এটা আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এবং আরেকটা বড় বিষয় আপনারা জানেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরো বেড়ে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কয়লা পাওয়ার প্ল্যান্ট যখন আপনারা তৈরি করতে যে প্রস্তুতি নিয়েছিলেন 2010-11-12 দিকে, তখন আপনাদের উৎপাদন ব্যয় যেটা ধরেছেন এখন থেকে অনেক বেশি কেন পড়তেছে? এটা স্বাভাবিক আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে। দুইটা কারণ। একটা কারণ সর্বোপরি ডলারের দাম বেড়ে যাওয়া। আমরা তখন ডলার ধরেছিলাম 79 টাকা, এখন ডলার 117 টাকা গভর্নমেন্ট রেট। এই বিষয়গুলির কারণে উৎপাদন ব্যয় কেবলমাত্র কয়লার ক্ষেত্রেই না, যে পরিমাণ পাওয়ারের যে ভ্যালুয়েশন ছিল সেগুলো কিন্তু দাম বেড়েছে। সব কষ্টের মধ্যে আসে এবং সেই উৎপাদিত বিদ্যুৎ ট্রান্সমিশন নিয়ে আসলে স্বাভাবিকভাবে সেখানে দাম বাড়ছে। সর্বোপরি সবকিছুর মধ্যে এটা এফেক্ট আসছে। তাও আমরা সরকার প্রায় 50% মতো ভর্তুকি দিয়ে থাকেন বিদ্যুতের ক্ষেত্রে। এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু আমাদের একটা জিনিস হবে, স্থিতিশীল রাখতে হবে অর্থনীতির অবস্থাটা। এটাই আমাদের বিষয়, যেটা এটা আমাদের হাতে না, যেহেতু এই জন্য আমি বললাম অর্থনীতির যে অবস্থাটা চলছে মোটামুটি এখন একটু ভালোর দিকে। আমরা আশাবাদী যে আগামী 2-1 বছরের মধ্যে আমরা আরো ভালো করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাই।
দর্শক, আমরা সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সংবাদ দুপুর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। আর শফিক, সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে কিনা জানাবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলনে নেমে পড়েছে চতুর্থ দিনের মতো। তাদের দাবি সরকারি নিয়োগ পরীক্ষায় যে কোটা পদ্ধতি আছে সেটা সংস্কার করতে হবে, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আজ কিন্তু একটা রায়ের উচ্চ আদালতে একটা রায়ের ব্যাপার ছিল, যে রায়টি আসলে সেখানে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করেছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা এখন দেখা যাচ্ছে যে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে ব্যক্ত করছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে আসলে আপনারা আজকে কেন পুনরায় আবার এখানে দাঁড়িয়েছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আজকে হাইকোর্ট কর্তৃক শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টেরা শুনানি না করে তারা করলো কি, তারা হচ্ছে স্থগিত রাখছে এবং এটা আরো চলবে, মানে তারা হচ্ছে দীর্ঘসূত্রিতা যাচ্ছে। তো আমরা অবিলম্বে এটা অতি দ্রুত সমাধান চাই, যার ফলে আমরা অতি দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে চাই। এবং আমাদের আরেকটা ন্যায্য দাবি হচ্ছে মেধাভিত্তিক নিয়োগ করে সুষ্ঠু একটা দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র বাংলাদেশে নিয়োগ করা হোক। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলবো। আজকে আপনাদের কর্মসূচি কি কি? আজকে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হইতে যা লাগে আমরা সম্পূর্ণটাই করব এবং ধাপে ধাপে করব। এজন্য গোপনীয়তা রক্ষার জন্য আমরা এখন জানাচ্ছি না। মূলত আসলে মুক্তিযোদ্ধা কোটার সাথে সাথে আপনারা অন্যান্য যে সমাজে পিছিয়ে পড়া ব্যক্তি যারা আছে তাদের কোটাও কি বিলুপ্ত চান, না তাদের কোটা থাকুক সেটি চান? আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটা না, আমরা সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল চাই এবং মেধাভিত্তিক নিয়োগের দাবি চাই এবং এটা সকল ধরনের চাকরিতে। সমাজে পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী, তাদের ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? হ্যাঁ, সমাজে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ, এদের ব্যাপারে আমরা সচ্ছল যে এদের কোটা থাকলে থাকতে পারে, এবং প্রয়োজন বোধে বিজ্ঞ কমিশন গঠন করে কাদের লাগবে এবং কাদের লাগবে না এমন বিজ্ঞ কমিশন গঠন করে সরকার একটা সিদ্ধান্ত নেক যে কোটা ব্যাপারে তারা কি করতে চায়। আমরা আসলে দেখছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তারা ইতিমধ্যে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর যেখানে সেখানে অবস্থান নিয়েছে, এবং বৈরী আবহাওয়ার কারণে তারা পরবর্তী যে কর্মসূচি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে পরবর্তীতে জানাবে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে চলমান কোটা পদ্ধতি সংস্কার সে ব্যাপারে যে আন্দোলন, সে ব্যাপারে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে আছে আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন। শফিক, বরিশালের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কিন্তু কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা শুরু করবেন। অর্থাৎ বিজয় ৭১-এর সামনে দেখছেন যে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা জড়ো হয়েছে। অর্থাৎ আজকে যে হাইকোর্টের যে রায়টি ছিল, অর্থাৎ শিক্ষার্থীদের প্রত্যাশিত রায়, সেটি কিন্তু স্থগিত করা হয়েছে, যার প্রতিবাদে শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা শুরু করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে চাকরিতে মেধাবী শিক্ষার্থীরা আসবে এবং কোনো ধরনের কোটা চাকরিতে থাকবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এরই প্রতিবাদে কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা শুরু করছেন, এবং তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে কিন্তু ঐক্যবদ্ধ, এবং তারা সকলেই কিন্তু এই আন্দোলনে কিন্তু আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা দেখেছি গতকালেও কিন্তু কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের মোড় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। আজকেও কিন্তু তারা জড়ো হয়েছেন, অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা শুরু করবেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আপনারা আসলে এই কর্মসূচি কখন শুরু করবেন? আপনাদের দাবিটা কি মনে? আমরা মেইনলি আমাদের দাবি হলো কোটা মানে রাখা যাবে না। আমরা আমাদের দেশে যে বৈষম্য হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে না, আমরা চাই আমাদের যে কোঠা পথারা
নিপাত যায়। আমরা সাধারণ যে মেধাবী স্টুডেন্ট তাদের সবার দাবি যে কোঠা রাখা যাবে না। আজকে একটি রায় হওয়ার কথা ছিল, সেই রায়টি কিন্তু আসলে স্থগিত করা হয়েছে। এই রায়টি স্থগিত করা হয়েছে, এতে কি আপনাদের কোনো আশঙ্কা আছে কিনা? অ্যাকচুয়ালি দেখেন, আজকে আমাদের রায়টিকে স্থগিত করা হয়েছে এটা বলে যে আমাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী, তিনি দেশের বাহিরে আছেন। তো এই কারণেই আসলে আজকে মুলতবি ঘোষণা করা হয়েছে। তবে আমরা সবাই মনে করি যেহেতু এটা শুধু একজনের জন্য না, গোটা বাংলার সকল মেধাবীদের জন্য একটা কান্না। সো আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট আছে, এখানে অনেক বড় বিজ্ঞ আদালত আছেন, তারা অবশ্যই বুঝবেন। আমরা আশা করি এই রায় দিন শেষে আমাদের পক্ষেই যাবে, কেননা আমরা তো আজকে একজনের জন্য আন্দোলন করছি না, যে আমরা ৭১-এ এই কোঠার জন্য আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছি। আশা করি ইনশাল্লাহ সামনে যে রায় হবে সেই রায়ও আমাদের মেধাবীদের পক্ষে। গতকাল থেকে আপনারা রেলপথ অবরোধ করেছিলেন, আজকে আসলে কি ধরনের কর্মসূচি করবেন আপনারা? আমরা আসলে কর্মসূচি কিছুক্ষণের ভিতর আমরা সিদ্ধান্ত নিব, কিন্তু আসলে এখানে বিষয় হচ্ছে এই যে হাইকোর্ট এই যে আপিল বিভাগ আমাদের রায় দিল না, আমাদের ছেলে পেলেদের নিয়ে আমাদের যে সিনেমিনি খেলতেছে, এর বিরুদ্ধে আমরা কঠোর নিন্দা জানাই। কারণ হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে বর্তমানে এটা জনগুরুত্বপূর্ণ ইস্যু, বর্তমানে এর চেয়ে জনগুরুত্বপূর্ণ ইস্যু কোনটা হতে পারে না বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? কিন্তু এইখানে এই মুহূর্তে এসে এটা পিছায় দিয়ে এটা পুরো জাতির সাথে, পুরো ছাত্র সমাজের সাথে এটা চলো না। এবং এটা আমাদের টার্গেট হচ্ছে আমাদের মূলা ঝুলাই দেওয়া। কারণ আপনারা জানেন, একবার স্থগিত করা, দুইবার স্থগিত করা মানে 2 বছর, 5 বছর, 10 বছর চলে যাওয়া, এর কোনো কালক্ষেপণ চলবে না। আপনারা জানেন, সংসদে এই নিয়ে আলোচনা হয়েছে, সারা বাংলাদেশ গোটা ছাত্র সমাজ সবাই মানে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের কর্মসূচি চলবে, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে আজকে হাইকোর্টের রায়টি যেটি স্থগিত করা হয়েছে সেটি শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা তাদের যে সাধারণ আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন চাকরিতে কোনো ধরনের কোটা সেটি কিন্তু তারা কোনোভাবেই মেনে নেবে না, এবং এতে করে তাদের যে আন্দোলন কঠোর থেকে কঠোরতম সেটি কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং বরিশাল থেকে শফিক মুন্সি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বগুড়ায় তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনের ঘটনা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় শুধু খুনের মামলা হয়েছে 33টি, যার মাঝে রয়েছে 2টি জোড়া হত্যাকাণ্ড। প্রতিটি খুনের ঘটনায় মামলা ও আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। তবে সবার চেষ্টায় পরিস্থিতির উন্নতি সম্ভব, এমনটাই বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সচেতন নাগরিকরা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। হঠাৎ করেই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে 33টি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী বগুড়ায় জানুয়ারিতে হত্যা মামলা হয়েছে 60টি, ফেব্রুয়ারিতে 10, মার্চে 4, এপ্রিলে 3, মে মাসে 2 এবং জুনে 2টি জোড়া হত্যাকাণ্ড সহ হত্যা মামলা হয়েছে 60টি। 1 জুন আবাসিক হোটেলে সৈনিক স্বামীর হাতে স্ত্রী এবং 11 মাস বয়সী সন্তানকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। কিন্তু কিছুতে গোলাপী বেগম ভুলতে পারছেন না হত্যার শিকার মেয়ে আশামণি ও নাতিকে। ওর ধর্মের কাছে আমি চাই ন্যায্য বিচার। আমার মেয়ের হত্যার বদল হত্যা এবং রাফি খুনের দায় আমি সবাইকে চাই জেলখানা। গেল 17 জুন ঈদের রাতে বগুড়া শহরের চকরপাড়ায় ঘটে আরেকটি জোড়া খুনের ঘটনা। পায়ে বিদ্ধ বুলেট অবস্থায় চোখের সামনে 2 বন্ধুকে কুপিয়ে হত্যার দুর্বিষহ স্মৃতি নিয়ে হাসপাতাল থেকে কিছুদিন আগে বাড়ি ফিরেছেন আবু হোসাইন। ওই তোমার পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে হাতের সাহায্য নিয়ে। তখনই ওই একটা ওয়ালের পাশে পড়ে যায়। তখন আমার দিকে 2-3 জন দৌড়ে আসার, তখন আমি দৌড় মারি। প্রথমে গুলিটা আমার ছেলের পায়ে লাগে, 3-4টে গুলি মিস হওয়ার পরে তখন আমার ছেলে দৌড় মারে, পেছনে যে 2 জন ছিল সেই 2 জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া চলতি বছরে বগুড়া পৌরসভার এক কাউন্সিলর ও কাহালুর এক ইউপি মেম্বারও জড়িয়েছেন হত্যাকাণ্ডে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার এবং মানুষকে আরো ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। আমাদের উচিত, পরিবারের উচিত প্রত্যেকটা বাচ্চাদেরকে যে কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত রাখা এবং পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ দিয়ে বাচ্চাদেরকে বড় করা। আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে জানান জেলা পুলিশ সুপার। জুন মাসে আমরা দেখছি যে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। এই জুন মাসে 9টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
প্রবণতার যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় কৌশলগতভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। বগুড়ায় 2022 সালে 89টি ও 2023 সালে 77টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, খবর পেয়ে তারা সকাল 7:30টায় সেফটি ট্যাঙ্ক থেকে 3 জনের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে লাশের বিষয়ে সিদ্ধান্ত হবে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে উঠেছে অনিয়মের অভিযোগ। একদিকে চলছে নির্মাণ কাজ, অন্যদিকে দেখা দিয়েছে ভাঙন। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ শেষ না হতেই ভাঙনের সৃষ্টি হয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 643 কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয় 2022 সালে, যা শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের নভেম্বরে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত 2-1 দিনের সামান্য বৃষ্টিতেই উঠে গেছে কার্পেটিং, দেখা দিয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে ভাঙন। রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকি চলে যাচ্ছে। রাস্তার সাইডে দেখেন কোনো মাটি নাই, কোনো ঝজি নাই, কোনো পাঁচিল নাই। সামান্য একটা বৃষ্টির কারণে আমরা দেখছি সড়ক ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্নমানের উপকরণ সামগ্রিক দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা, জানিয়ে ক্ষুব্ধ তারা। রাস্তার কাজ সঠিক হয়নি, সাইডে মাটি না থাকলে, বল না থাকলে কি দেউ থাকবে? অনেক নিম্নমানের ইট দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। মাটিতে ঠাসেও নি কিছু না, উপরেও নি, খালি পিচ ঢেরি হয়ে যায়। আর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জহিরুল কনস্ট্রাকশনের এই ঠিকাদার বলছেন, বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে, যা পুনরায় সংস্কার শুরু করেছেন তারা। নিয়মমাফিকভাবে কাজ হয়েছে এবং এখানে কোনো নিম্নমানের কোনো কাজ হয়নি। যদি বৃষ্টি হয়েছে, হয়তো ড্রেন কাজ হয়েছে বা জায়গায় হয়তো মাটি একটু ভেঙে গেছে, সেগুলো তো আবার আমরা কাজ চলমান আছে, কাজ তো চলছে। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের সাথে নিয়ে ভাঙনের স্থানগুলো পরিদর্শন করেছেন তারা। দ্রুত সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে তাদের। আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে। ওখানে কয়েকটা জায়গায় বেশ গর্তের সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখেছি। তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের কাজ শেষ না হওয়ার আগেই এমন ভাঙনে প্রশ্ন উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও তদারকির দায়িত্বে থাকা সড়ক বিভাগের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত 10টা পর্যন্ত। নির্বাচনে মূল লড়াই হচ্ছে ঋষি সুনাকের কনজারভেটিভ ও বিরোধী দল লেবার পার্টির স্টারমার্কের মধ্যে। অধিকাংশ জরিপ বলছে 14 বছর পর ক্ষমতায় আসছে স্টারমার্কের নেতৃত্বাধীন লেবার পার্টি। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বংশোদ্ভূত বাংলাদেশি প্রার্থীও। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত পপুলার অ্যান্ড লাইমহাউস আসনে লেবার পার্টি থেকে এমপি প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব লন্ডনের এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাবেক স্বামী এহতেসামুল হক। একটি আসনে সাবেক 2 স্বামী স্ত্রীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তাদের দুজনেরই বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। জানা গেছে 2013 সালে বিয়ে হয় তাদের এবং 2 বছরের মাথায় এই বিচ্ছেদ ঘটে। তবে এ প্রতিদ্বন্দ্বিতাকে নিয়ে তাদের মধ্যে নেই কোনো বিরোধ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বংশোদ্ভূত বাংলাদেশি প্রার্থী। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে এবার লড়াইয়ে যেসব বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন তারা বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম। সেই সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ।
বুধবার ভোটের গতি প্রকৃতি কেমন হতে পারে তা নিয়ে জরিপ প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে দীর্ঘ 14 বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি আর জায়গা হারাচ্ছে ক্ষমতাশালীন কনজারভেটিভ পার্টি। এই ভরাডুবির পেছনে মূল কারণ হতে পারে দলটির অভিজ্ঞ নেতাদের এবারের নির্বাচনে অংশ না নেওয়া। কনজারভেটিভ পার্টির রেকর্ড সংখ্যক পুরনো এমপি এবার আর লড়ছেন না। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই নির্বাচনের ভোট গ্রহণ। হাউস অব কমন্সের 650টি আসনের বিপরীতে বিভিন্ন দল স্বতন্ত্র মিলিয়ে লড়ছেন 4515 জন প্রার্থী। লড়াইটা হবে মূলত কনজারভেটিভ ও লেবার পার্টির মধ্যে। তেমন মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। এবার খেলার সংবাদ। দেশে ফিরেছে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6টা 7 মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিতদের বহনকারী বিমান। 29 জুন সাউথ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপ জেতে ভারত। এরপর ঘূর্ণিঝড়ের কারণে প্রায় 4 দিন বারবাডোজে আটকে থাকতে হয়েছে তাদের। বিমানবন্দর থেকে প্রথমে দিল্লির একটি হোটেলে যাবেন ক্রিকেটাররা। সকাল 11টায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন তারা। এরপর বিকেল 4টায় মুম্বাই পৌঁছে ছাদখোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিত কোহলিরা। সেখানে সন্ধ্যা 7টায় হবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে ঝড়ের কারণে রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজের সব বিমানবন্দর বন্ধ থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।